দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আমরা শুরুতেই চলে যাচ্ছি কলকাতায় আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কাছে। সত্যজিৎ, আজ কতজন মন্ত্রী শপথ নিলেন? নতুন মন্ত্রিসভার আকারটা কত বড় হতে পারে সে বিষয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন, এবং নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি কি বলছেন তারা, সে বিষয়ে আমাদের জানাবেন। পাঁচজন মোট শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া তার সাথে অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, এরকম সব মিলিয়ে মোট পাঁচজন কিন্তু শপথ নিয়েছেন এবং এই পাঁচজনই কিন্তু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এরপরে মন্ত্রিসভা দপ্তর অনুযায়ী বন্টন হবে। আমরা যদি দেখি গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পুলিশ মন্ত্রক সহ একাধিক মন্ত্রক ছিল মুখ্যমন্ত্রীর পাশাপাশি। তো স্বাভাবিকভাবে এই যে বিজেপি সরকার আজকে শপথ নিল শুভেন্দু অধিকারীর হাত ধরে, তো সেক্ষেত্রে ওই একই গঠনতন্ত্র থাকবে কিনা মন্ত্রিসভার, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টিও কিন্তু প্রকাশ্যে আসেনি। তো স্বাভাবিকভাবে আগামী 72 ঘন্টার মধ্যে বিষয়টি কিন্তু চূড়ান্ত করা হবে এবং প্রকাশ্যেও আসবে। শুভেন্দু অধিকারী শপথ নেন বেলা 11টা নাগাদ। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন। এরপর আজ যেহেতু 25শে বৈশাখ, শুভেন্দু অধিকারী চলে যান যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে শপথ ময়দান, সেখান থেকে চলে যান কিন্তু বেশ খানিকটা দূরেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল। সেখানে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী তিনি শপথ নিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসবেন এবং রবীন্দ্রনাথের যে আবক্ষ মূর্তি সেখানে মাল্যদান করেন। তারপর সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, মত বিনিময় করেন। শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলেছেন, বুঝিয়ে দিয়েছেন যে এখন তিনি মুখ্যমন্ত্রী। অতীতে তিনি যে ভাষায় যে শব্দে কথা বলেছেন, এখন সাংবিধানিক পদে থেকে সেটা সম্ভব নয়, তাই তিনি বলবেন না। যারা সমালোচনা করছেন নানা বিষয় নিয়ে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এমনটা কিন্তু তিনি আশা করেছেন এবং বার্তাও দিয়েছেন। তো রাজনৈতিক মহল মনে করছেন যে এটি একটি কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা শুভেন্দু অধিকারী নরমে গরমে। এবং আজ যেহেতু 25শে বৈশাখ, বাঙালি আনা আমরা সত্যজিৎ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি পরবর্তীতে আবারও আমাদের সাথে হয়তোবা যুক্ত হবেন সেখানকার আরো আপডেট নিয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সংযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে তো শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে গত 2 বছর ধরেই কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে একটা টানাপোড়েন তো চলছে, তো তারই মধ্যে তারই শপথ গ্রহণ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশ ভারত সম্পর্কে বা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে আপনার কি মনে হয়, আপনার কি মূল্যায়ন? যে ঠিকই বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল কতগুলো সঙ্গত কারণেই। যে বিগত বাংলাদেশের অবৈধ যে সরকারকে ভারত ক্রমাগত সমর্থন দিয়ে আসছিল এবং তিনি পালিয়ে যাওয়ার পর ভারত তাকে আশ্রয় দিয়েছে, এইসব বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্কটা তলানিতে পৌঁছেছিল। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডেফিনেটলি একটা ব্যালেন্সিং পজিশনে একটা বন্ধুত্বমূলক মনোভাব নিয়েই ন্যায়সঙ্গত আচরণের মধ্য দিয়ে এই সম্পর্কটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তো এই সময়ই ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা ঘটলো। তো রাজনৈতিক পরিবর্তনটা হচ্ছে এটা রাজ্য সরকারের একটা পরিবর্তন, যদিও একটা দেশের সাথে একটা দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনটা তার কেন্দ্রীয় সরকারের পলিসির উপর নির্ভর করে, কিন্তু পশ্চিমবঙ্গ যদিও একটি রাজ্য সরকার,
তথাপিও আমাদের সাথে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গের সাথে একটা বড় সীমান্ত রয়েছে আমাদের, এবং সীমান্ত সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে, এবং তার পাশাপাশি এইটাকে কেন্দ্র করে ভারতে যে বিপুল পরিমাণ মুসলমানকে মুসলমান জনগোষ্ঠীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং এমন কথা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে তাদেরকে বাংলাদেশি মুসলমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদেরকে বের করে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। এই বিষয়গুলো সামনে এসেছে। তো পাশাপাশি তিস্তার পানি বন্টন চুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়ে কিন্তু দীর্ঘদিন থেকে বিজেপির কেন্দ্রীয় সরকার একটা যুক্তি দিয়ে আসছিল যে আমরা চুক্তি করতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কারণে চুক্তির অগ্রসর হওয়া যাচ্ছিল না। যদিও ভারতের হ্যালো, সংবিধান অনুযায়ী পররাষ্ট্র ঠিক এবং আছে। আচ্ছা, এরপরে আর নেই তো বিষয়গুলো এখন? কেন্দ্রীয় সরকারের দেখার কথা, কিন্তু তারপরে ভারতের কেন্দ্রীয় সরকার এটাকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের উপর এই দোষটা চাপিয়ে দিয়ে তারা বলে আসছিল যে তার কারণে কোনো চুক্তিতে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো এই যুক্তিটা যেহেতু বিজেপি দিচ্ছিল, তো সামনের দিনগুলোতে এখন আমাদের দেখার বিষয় যে যেহেতু মমতা ব্যানার্জির কারণে এতদিন চুক্তিটা হতে পারছিল না, ভারত বলেছে, বিজেপি সরকার বলেছে, তো এখন বিজেপির নতুন রাজ্য সরকার যেটা মেজবাউল এসেছে। আজম সওদাগর, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শপথ নেয়ার আগেই কিন্তু আমরা দেখেছি যে বিক্রম মিস্ত্রি এবং আমাদের যে প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, তারা বলেছেন যে এর কোনো প্রভাব আসলে বাংলাদেশ ভারত সম্পর্কে পড়বে না। কিন্তু শুভেন্দু অধিকারীর যেসব কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা আমরা দেখেছি এরই মধ্যে, আমাদের যারা বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের বিষয়, আর সেই ক্ষেত্রে আসলে আমাদের দিক থেকে কি করার রয়েছে বা একটা আশঙ্কার জায়গা রয়ে যায় কিনা, সেই বিষয়ে যদি আপনি একটু যুক্ত করতেন। জি, অবশ্যই আমাদের দিক থেকে একটা আশঙ্কার জায়গা রয়েছে। কারণ হচ্ছে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে এক ধরনের কথাবার্তা বলা হয়, আবার পলিটিক্যাল রেটরিক হিসেবে এক ধরনের কথাবার্তা মাঠে ছড়ানো হয়। তো শুভেন্দু অধিকারী অনেক ধরনের কথাবার্তা বাংলাদেশকে ঘিরে তিনি প্রায় বলে থাকেন, যে কথাগুলোকে ভারতীয়রা কিংবা বাংলাদেশি নাগরিকরা কখনোই ইতিবাচক বলে কখনোই আমাদের কাছে মনে হয় না। সবসময় তিনি বাংলাদেশ নিয়ে নেতিবাচক কথাবার্তা বলেন। তো সেটা উনি পলিটিক্যাল জায়গা থেকে বলেছেন। এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসছেন। এখন তার এই বিষয়ে তিনি কতটুকু ইন্ডিয়ান পলিসিকে সেই পলিটিক্যাল বক্তব্য দিয়ে তিনি প্রভাবিত করতে পারবেন, কিংবা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে তার অবস্থানটা কি হবে, এটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং অবশ্যই বাংলাদেশের এই জায়গাটাতে যেহেতু আমাদের জন্য একটা আশঙ্কার বিষয়, বাংলাদেশকে অত্যন্ত শক্ত নেগোসিয়েশন ভারতের সাথে এই ক্ষেত্রে চালাতে হবে, যাতে উভয় দেশের মধ্যে সম্পর্ক একেবারে স্বাভাবিক পর্যায়ে থাকে এবং কেউ কারো প্রতি কোনো ধরনের অন্যায় আচরণের শিকার যেন কেউ কারো না হয়। জি, ধন্যবাদ মেজবাউল আজম সওদাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর।